বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি সুস্মিতা। আজকের আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে রয়েছে আইনজীবী তথা জেলা পরিষদের অন্যতম সদস্যা ও কংগ্রেসের নেত্রী মমতাজ বেগম মহাশয়া। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা। নানা কথায় আপনার সাথে অনেক প্রশ্ন উত্তর জানা হবে। যেহেতু সামনেই সমাগত বিধানসভা নির্বাচন, তাহলে এই বিধানসভা নির্বাচনের প্রসঙ্গটা নিয়েই আজকের আমাদের এই আলোচনা সভাটা হবে। তো প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাইব, দক্ষিণ করিমগঞ্জের হয়ে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা আপনার মাথায় কোথা থেকে আসে? নমস্কার আপনাকে এবং স্কাই টিনের যারা দর্শকবৃন্দ, আপনারা সবাইকে আমি নমস্কার জানাই এবং তার সঙ্গে ধন্যবাদও জানাই সবাইকে, এবং আমাকে এই স্টুডিও আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেখেন, দক্ষিণ করিমগঞ্জে বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহটা আসলো কোথার থেকে? এটা অতি সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমি পঞ্চায়েত রাজনীতির সঙ্গে জড়িত প্রায় 2007 ইংরেজি থেকে। তো তখন থেকে আমার মনে একটা ইচ্ছা যে স্টেপ বাই স্টেপ আমি বিধানসভাতে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেইভাবে একটা পরিবেশ তৈরি করা। তো সেই হিসাবে আমার প্রফেশন যেটা ওকালতি, সেটাকে আমি চুজ করেছি। কারণ যদি ডিস্ট্রিক্ট কোর্টে যদি ওকালতি করা যায় তাহলে সমাজের বিভিন্ন কোনায় কোনায় মানুষের সাথে এটা যোগাযোগ রাখা সম্ভব। এই প্রফেশনটাই এমন, গ্রামাঞ্চলে মানুষদেরকে নিয়ে আলোচনা করে। তো আমি প্রফেশনটা সেইভাবে চুজ করি, রাজনীতিকেও সেইভাবে চুজ করি। তো এর মধ্যে যখন ডিলিমিটেশন হলো দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ, আমি আগেও 2021-এ আমি চেয়েছিলাম যে পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে আমাকে প্রার্থিত্ব দেওয়ার জন্য কংগ্রেসের পক্ষে আমি একটা আবেদন জানিয়েছিলাম। তো যাক, সেখানে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বিবেচনা করে অন্যকে দিয়েছে। তো এইবার আমি ইচ্ছা প্রকাশ করছি, কারণ দেখেন পরিবেশটাই এমন যে পঞ্চায়েতে আমি দেখি 50% মহিলাদের জন্য সংরক্ষিত করা। তো পঞ্চায়েতে যারা মহিলারা আছেন অনেকেই হাইলি এডুকেটেড। তাছাড়া এখন যে পঞ্চায়েতের শিক্ষাগত যোগ্যতা যেটা এখন বেঁধে দিয়েছে, ওয়ার্ড সদস্য খেলতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, আঞ্চলিক পঞ্চায়েত খেলতে হলে হায়ার সেকেন্ডারি পাস, ঠিক সেভাবে আছে। তো মহিলারা যারা আছেন প্রত্যেকেই ট্যালেন্টেড মহিলা, কিন্তু তেমন একটা পরিবেশ নাই। বিধানসভার সাথে পঞ্চায়েতের কোনো সামঞ্জস্য নাই, কোনো ধরনের সম্পর্ক না থাকাতে অনেক ট্যালেন্টেড মহিলারা আছেন যারা সেই পরিবেশ পায় না করে নিজেকে তেমন করে পঞ্চায়েত রাজনীতিতে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায় না। তখন থেকে আমার মনে আসলো আমি যদি বিধানসভাতে খেলি, প্রতিদ্বন্দ্বিতা করি, তখন বিধানসভা এবং পঞ্চায়েতের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। তাছাড়া বরাক উপত্যকার ইন্টেলেকচুয়াল গ্রুপ, করিমগঞ্জ জেলারও ইন্টেলেকচুয়াল গ্রুপ কিংবা তো বিভিন্ন কোনায় কোনায় যখন যাই মহিলারাও আছেন, আমাকে উৎসাহিত করেন যে যদি আপনি বিধানসভাতে খেলেন, বিধানসভা খেলে অন্তত মহিলারা রাজনীতিতে আগ্রহ বাড়বে এবং ইচ্ছা প্রকাশ করবে। মহিলারা যদি রাজনীতিতে যদি একটু অ্যাক্টিভলি থাকেন তাহলে সমাজের পরিস্থিতিটাও বদলাবে। সেই হিসাবে আমার এইবার বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করার একটা উৎসাহ নিয়ে আমি আছি। আজকের দিনে আপনারা শুনলে খুশি হবেন। আমি আমার প্রার্থিত্ব নিয়ে কতটুকু পাবো না পাবো সেটার কোনো নিশ্চয়তা নাই। তবে গ্রামাগঞ্জে যখন যাই, বিভিন্ন কোনায় কোনায় যাই, করিমগঞ্জ জেলায় হোক এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন প্রান্তে যখন যাই, তখন বোঝা যায় তখন মানুষ যেমন নিশ্চিত একেবারে যে আপনার তো টিকিট পাওয়াটা ফাইনাল, কারণ প্রতিদিকে আপনাকে মানুষ চাইছে। মানুষ যেহেতু চাইছে, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা আপনাকে আপনার যে সাধারণ মানুষের গণদাবিকে মান্যতা দেবে, ওই আর কি। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি আপনাকে দলীয় প্রার্থী করবে? কি মনে হয় আপনার? দেখেন, কংগ্রেসের যারা নেতারা আছেন ওনারা আজকের দিনে খুব চিন্তা ভাবনা করে প্রার্থীর তালিকা তৈরি করবেন। কারণ বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেটা আমি তেমন অতপ্রতভাবে জড়িত ছিলাম না প্রার্থীদের ব্যাপারে। তো এইবার যেটা অনুমান করছি যে মহিলা সেকশনকে ইগনোর করে আমার মনে হয় না, পুরোপুরিভাবে ইগনোর করবে বলে আমার মনে হয় না। কারণ দেখেন, বিজেপি মহিলা সমাজকে আকৃষ্ট করার জন্য ওনারা
অরুণোদয় আঁচনি, বিভিন্ন আঁচনি তারা ওনারা লঞ্চ করছেন। কিন্তু কংগ্রেসই বাতাসে রাজনীতি করে না। আপনারা কংগ্রেসের ইতিহাস দেখেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতবাসীকে উপহার দিয়ে পুরো বিশ্বকে একটা মেসেজ দিয়েছে যে মহিলারা দেশ চালাতে পারে। রাষ্ট্রপতি দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, লোকসভা স্পিকারও দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। পঞ্চায়েতে যেটা আমরা 50% দেখি, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তো এইবার আমার মনে হয় মহিলা বিজেপির দলের নেতারা অরুণোদয় দিয়ে মহিলাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে এবং করবে। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা নেতৃত্ব করে মহিলাদেরকে আকৃষ্ট করার পরিকল্পনা ওনারা নিশ্চয়ই নেবেন। তো সেই হিসাবে আমি মহিলা হিসাবে একটু আমি দেখি আমার নিজেকে মানে একটু বোধহয় অন্যান্যদের ক্ষেত্রে আমি একটু বাড়তি সুবিধাজনক অবস্থায় আছি, আমার লাগে তেমন। প্রার্থিত্ব না পেলে অন্য কোনো দলের বা নির্দলের হয়ে কি আপনি খেলবেন, এমনটা কি আপনি মানে? না, প্রশ্নই ওঠে না, কারণ আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের সিম্বলে নির্বাচিত হওয়া জেলা পরিষদ সদস্য। তাছাড়া বিগত দিনে আমার মানে রাজনীতির ইতিহাস দেখবেন, আমি যে 2018 ইংরেজিতে জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে বিভিন্ন পরিবেশ এসেছিল, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তখন কিন্তু আমি দল চেঞ্জ করিনি। তো দল পরিবর্তন করার প্রশ্নই উঠে না। আমি চাই আসামে একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক। আর এই মুহূর্তে আসামের কোনায় কোনায় থেকে আওয়াজ হচ্ছে পরিবর্তনের আওয়াজ। তো এই আওয়াজকে বুলন্দ করতে আমার যতটুকু মানে সহযোগিতার প্রয়োজন, যতটুকু পরিশ্রমের প্রয়োজন, আমি কিন্তু দলের সাথে আছি এবং থাকবো। আপনি যেহেতু ইতিমধ্যেই জেলা পরিষদের একজন অন্যতম সদস্য হিসেবে রয়েছেন, তারপরেও যদি আপনি প্রার্থিত্ব পেয়ে যান, তাহলে কি আপনি জেলা পরিষদ আসন ছেড়ে দেবেন? না, এগুলো একটু নীতি নিয়ম আছে, দুটা পদ তো আর একসঙ্গে রাখা যায় না। আর আমার তেমন দুটা পদ মানে একসঙ্গে রাখা তো প্রশ্নই উঠে না, আর যায় না, যেহেতু তো কোনো তো আর ইয়ে নাই। যদি জেলা পরিষদ যদি বিধানসভাতে খেলিত, তাহলে তো অটোমেটিক জেলা পরিষদ পদটা তো রিজাইন করতেই হবে, সেটা আমাদের সিস্টেম অনুযায়ী হবে। বর্তমানে যে দক্ষিণ করিমগঞ্জে ভোটারের সংখ্যা রয়েছে তা কত? এবার 3 লাখ। দেখেন আজকের দিনের ভোটারের যে এক্সাক্ট পরিসংখ্যান, আমরা পঞ্চায়েতে দেখলাম একটা হিসাব, বিধানসভাতে দেখলাম একটা হিসাব, এমপি ইলেকশনে দেখলাম একটা হিসাব, এসআর এর পরে যে আর কোন হিসাব আসবে বুঝা যায় না। তবে 3 লাখের উপরে করিমগঞ্জ জেলায় যে 4টা বিধানসভা সমষ্টি আছে, সেটা মানে অনেক গুণ বেশি ভোটার দক্ষিণ করিমগঞ্জে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমানে কংগ্রেসের অবস্থা কেমন? না, এটা তো আপনারা দেখছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি যেদিন উনি দায়িত্ব নিয়েছিলেন, উনি দায়িত্ব নেওয়ার পর প্রথমে যখন আসলেন, তখনও মনে হইলো যে মানে পুরো আসাম একটা উৎসবমুখ পরিবেশ। মানুষ ওনাকে যেমন প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নয়, বুঝাতে গেল যেমন আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে মাইন্ডসেট করে মানুষ ঘর থেকে ওনাকে রিসিপশন করার জন্য বেরিয়ে পড়ে। তো আজকে দিনে কংগ্রেসের অবস্থান যথেষ্ট ভালো। যেহেতু আপনি জেলা পরিষদের আসন ইতিমধ্যেই রয়েছেন, তারপরেও কেন আপনি বিধানসভা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন? আজকের যে সামাজিক স্থিতি, সামাজিক পরিস্থিতি, যেটা মানে একটা সেকশনকে মানে একদিকে রেখে অন্য সেকশন নিয়ে তেমন মানে এগিয়ে যাওয়া যায় না। আপনারা দেখবেন ভারতবর্ষ পুরো আসামে প্রায় 50% মহিলা, কিন্তু মহিলা হিসাবে তেমন মানে ইকুয়াল বলা যায় আর কি। ইকুয়াল পপুলেশন, ইকুয়াল রিপ্রেজেন্টেশন যেখানে থাকার কথা, মানে মহিলার তো রাজনীতিতে অনেক পিছিয়ে। আমি মনে করি যদি আসাম বিধানসভায় যদি মহিলা প্রতিনিধিত্ব যায়, আর এখন এক্স্যাক্টলি মানে এই মুহূর্তে মহিলা নেতৃত্ব গড়ে ওঠার সময়, তো পুরা বরাক উপত্যকা থেকেই মানে মানুষের মধ্যে মনের মধ্যে আছে মানে এই মুহূর্তে মহিলা নেতৃত্ব গড়ে উঠো। তো মানুষের এই মানে মনের যে ইচ্ছা, যে ভাবনা যেটা, সেটা আর কি সম্মান দিতে গিয়ে আমার আশা। আর আমারও ইচ্ছা আছে, সত্যি কথা, আমি মিথ্যা করতে বলে লাভ নাই। আমি শুরু থেকেই আমি চেয়েছিলাম একটা পর্যায়ে গিয়ে আমি বিধানসভাতে যাবো। তো আমি মনে করি এটা রাইট টাইম। যেহেতু আমরা এখন শুনতে পাই বিজেপি মহিলাদের উন্নয়নের কথা বলছে, সেক্ষেত্রে যদি আপনি নির্বাচনে বিজয়ী হন, তাহলে মহিলাদের জন্য আপনার কি করণীয় থাকবে? মহিলাদের তো বিরাট বিভিন্ন ধরনের সমস্যা আছে। দেখেন, মহিলাদের উন্নয়নের জন্য একটা সমাজের অগ্রগতি, উন্নয়ন, মহিলাদের উন্নয়ন দিয়ে বিবেচনা করা হয়, যেটা সেটা আমার কথা নয়, B.R. আম্বেদকর মহাশয় উনি বলেছিলেন। তো বিজেপি মহিলাদের উন্নয়নের কথা বলে শুধু বলেই, কিন্তু বাস্তবে কি অরুণোদয় দিয়ে মহিলাদের উন্নয়নের কথা তেমন উন্নয়ন কতটুকু হবে? মহিলাদের উন্নয়ন হতে হলে আত্মনির্ভরশীল হতে হবে, নিজেদের মধ্যে নিজেরা মানে নিজে যাতে মানে একটা কর্মসংস্থান কর্ম করার মতো একটা ক্ষমতা থাকতে পারে, হিতাধিকারী ক্রিয়েট করে অরুণোদয় দিয়ে সেটা মহিলাদের উন্নয়ন বলা যায় না।
ওনারা মহিলা উন্নয়নের ডেফিনেশনটাই পাল্টে দিয়েছেন। মহিলাদের সাথে যদি স্বাবলম্বী হয়, দিন দিন আপনারা দেখেন না, যত দিন যায় শুধু হিতাধিকারীদের সংখ্যা বাড়ে। যেদিন হিতাধিকারীদের সংখ্যা কমে কমে এত শূন্য কোটায় যাবে, তখন মানে বলা যাবে যে মহিলাদের উন্নয়ন হয়েছে। এটা মানুষের অনুরোধ যে মহিলাদের উন্নয়ন কোনো অবস্থাতেই সম্ভব না। সামাজিকভাবে মহিলাদের উন্নয়নের প্রয়োজন আছে, কর্মসংস্থানের বিষয় আছে, সেগুলোকে ইগনোর করে অনুরোধ দিলে আবার উন্নয়নের ডাকটুল বাজালাম, সেটা কিন্তু মানুষ বুঝে। আজকের যে মানুষ যথেষ্ট সচেতন। বিজেপি যখন একের পর এক হার্ডল পার করছে, সেখানে আপনি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন? দেখেন, আমি আমার তরফ থেকে বিজেপির বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, আমার রাজনীতির জীবনটাই শাসক দলের বিরুদ্ধে দিয়ে শুরু। প্রথমত আমি যখন পঞ্চায়েতের রাজনীতি নির্বাচনে লড়ি, তখন আমি শাসক দলের বিরুদ্ধে ছিলাম। আজকের দিনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয়, উনি আজ থেকে 15 বছর আগে উনি একদম ফুল ফর্মে ছিলেন, ওনার মানে একদম মানে ফুল ফর্মে ছিলেন। তখনও ওনাকে চ্যালেঞ্জ দিয়ে আমি জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছি, তখনও ওনার সিকিউরিটি বাজেয়াপ্ত হয়েছিল। পরবর্তীতে যখন আমি নির্বাচনে খেলি, তখনও বিজেপির বিরুদ্ধে আমার লড়াই ছিল। তখনকার দিনে আপনারা দেখবেন, তখনকার দিনে সর্বানন্দ সোনোয়াল মহাশয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, উনি আমার সমষ্টিতে ক্যাম্পেইন করেছিলেন এবং মেডিকেল কলেজের ঘোষণা দিয়েছিলেন। আমি তখনও আমার সমষ্টির জনসাধারণকে নিয়ে মেডিকেল কলেজে দেওয়া এবং সংবর্ধ সানমালে এইসব বিষয়কে চ্যালেঞ্জ দিয়ে আমার এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে আমি জেলা পরিষদে জয়ী হয়েছি। এইবার দেখেন, সিদ্দিক আহমদ মহাশয়, উনি মুখ্যমন্ত্রী অতি ঘনিষ্ঠ বলে দাবি করেন, ওনাকেও এবার আমরা রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে মানে এই সমষ্টিতে আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমি জয়ী হয়েছি। তো দেখেন, মানে চ্যালেঞ্জ দিয়ে জয়ী হওয়া কিংবা তো চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা আমি সাধারণ মানুষদেরকে নিয়ে রাখি। আগামী দিনেও সেটা ভরসা আছে আমার সব। আপনার ম্যানিফেস্টো কি থাকছে ভোটারদের জন্য? দেখেন, দলীয় তো ম্যানিফেস্টো থাকবেই। দলীয় ম্যানিফেস্টোর উপর ব্যক্তিগত কোনো ম্যানিফেস্টো হয় না। তবে আমি মহিলাদের মানে আর্থসামাজিক উন্নয়নের জন্য দলের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, ওনাদেরকে যদি দেখি কোনো বিভিন্ন যেগুলো সমস্যার সম্মুখীন মহিলারা, আজকেও আমি একটা মহিলা মিটিং করলাম, অন্যান্য জায়গাতেও গিয়ে আমি মহিলা মিটিংদের নিয়ে আলোচনা করি। বিভিন্ন ইস্যু হয়, সেই ইস্যুগুলো আমি দলীয় ফোরামে তুলে ধরবো। ওনারা এইসব মানে সানবিন করে একটা ম্যানিফেস্টো তৈরি করবেন। আমার মনে হয় মহিলাদের উন্নয়ন যেটা, সেটা ওনারা ম্যানিফেস্টোতে ওনারা একটা প্রাধান্য দেবেন। আপনি যে কংগ্রেস দলের হয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত হচ্ছেন, ইচ্ছা প্রকাশ করছেন, আপনার দল যদি আপনাকে গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি কি জার্সি পরিবর্তন করবেন? সেটা আমি আগেই বলে দিলাম, জার্সি পরিবর্তন করার প্রশ্নই উঠে না। আমার মূল লক্ষ্য হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠাতা করা, শান্তি সম্প্রীতি একটা বাতাবরণ সৃষ্টি করা। আজকের দিনে দেখেন, বিজেপি দল ক্ষমতায় আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, শান্তি সম্প্রীতির প্রতিশ্রুতি দিয়েছিল, বরাক এবং ব্রহ্মপুত্র সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এই সকল প্রতিশ্রুতির কোনো মূল্য নাই। আজকের দিনে যদি যুব সমাজ আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে যে আপনারা বরাক এবং ব্রহ্মপুত্রের সময় উন্নয়নের কথা বলেছিলেন, তো কোন যুক্তির উপর ভিত্তি করে দুটা বিধানসভা সমষ্টি কর্তন করলেন, আমার মনে হয় না ওনার কাছে কোনো যুক্তি থাকবে। আর যদি কোনো ভিতরে যদি কোনো যুক্তি থাকে, উনি কোনোদিনই সেটা প্রকাশ করতে পারবেন না। আজকের দিনে যদি বলা হয় আপনারা উন্নয়নের কথা বলেন, কোন উন্নয়ন হলো বরাক উপত্যকা থেকে দুটা সমষ্টি কর্তন করে, ওনাদের কাছে কোনো যুক্তি থাকবে না। তো দেখেন, বড় বড় বৃহত্তর স্বার্থে ছোট ছোট স্বার্থকে মানে জলাঞ্জলি দেওয়াটা আমার আমি চাই বৃহত্তর স্বার্থে ছোট ছোট যদি কোনো স্বার্থ থাকে, এই স্বার্থের মধ্যে উঠে বৃহত্তর স্বার্থে কাজ করা উচিত। আমি বিগত দিনেও সেভাবে করেছি, আগামী দিনেও আমিও বৃহত্তর স্বার্থে আমার যদি কোনো মনের ইচ্ছা থাকে বিদায় হওয়া, এটা আমি কোনো গুরুত্ব না দিয়ে বৃহত্তর স্বার্থে কাজ করবো। এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি করিমগঞ্জ জেলাবাসীকে জানাই, আপনারা বৃহত্তর স্বার্থে ছোট ছোট যদি কোনো সংঘাত থাকে, সেইগুলো সংঘাত থেকে উপরে উঠে দলের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সমষ্টিতে তাকে প্রার্থী দেওয়া হবে তাকে সমর্থন করার আমি অনুরোধ জানাই। বর্তমানের কংগ্রেস সরকার দেখা যাচ্ছে আগের তুলনায় অনেকটা শক্তিশালী। এই জায়গায় দাঁড়িয়ে বিহারে বর্তমানে কংগ্রেস ভরাডুবি কেন, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, বিহারের রাজনীতি আমরা যেটা সোশ্যাল মিডিয়া দেখি, গতদিন দেখলাম আমি যে আমাদের দেশের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম, ওনার মানে স্বামী, উনিও বিখ্যাত অর্থনীতিবিদ, ওনার একটা স্টেটমেন্ট আমি দেখলাম। উনি বললেন যে বিজেপি আগে মোর্চা তৈরি করতো, যুব মোর্চা, মহিলা মোর্চা, এইবার নির্বাচনের আগে ওনারা নির্বাচন মোর্চা তৈরি করে মানে ইলেকশনটা জিতে গেছে। তো ওনার কথা থেকে বুঝলাম
মানে বিজেপি তৈরি করা মোর্চার জয় হয়েছে, বিহারে গণতন্ত্রের জয় হয়নি। তো বিহারের বিষয়টা তো জুড়ে বলে কৌশলে সিট নিয়ে নেওয়া হয়েছে। আসামে তো সেইভাবে ডিলিমিটেশনটা দেখেন, ডিলিমিটেশনটা যেভাবে করা হয়েছে, মানে গণতন্ত্র মানুষের মতামতে গুরুত্ব না দিয়ে ডিলিমিটেশনটা করা হলো। আজকের দিনে দেখেন পঞ্চায়েতের অবস্থা দেখেন, পঞ্চায়েতের করিমগঞ্জ জেলায় যদি বুট কোন দলে কতটা বুট মানে কোন দলের পক্ষে অনুকূলে কতটা বুট গেল সেই হিসাবে যদি হিসাব করেন দেখবেন পাবলিক ম্যান্ডেট জনসাধারণ মতামত গেছে কংগ্রেসের পক্ষে, কিন্তু সিট দখল করে আছে, ক্ষমতায় আছে বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েত যেভাবে বিজেপি আছে। তো ওনারা জুড়ে বলে কৌশলে দখল করার একটা পরিকল্পনা করছেন, কিন্তু মানুষ কিন্তু আজকের দিনে ওনাদের উপর সাংঘাতিকভাবে অতিষ্ঠ। আজকের দিনে স্থানীয় যারা লিডার আছেন, যারা নেতারা আছেন, ওই নেতাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যেটা ক্ষোভের সেটা বহিঃপ্রকাশ করবে। কারণ দুটা সমষ্টি কর্তন করে দিয়ে যুব নেতৃত্বকে রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন ওনারা করে দিয়েছেন। ওনাদের উচিত ছিল যে দুটা সমষ্টি কর্তন করা বরাক উপত্যকায় যারা লিডার আছে ওনাদের ইস্তিফা দেওয়া উচিত ছিল। যুব সমাজ চাইছিল হয়তো বা এমন একটা হবে। তো এই নির্বাচনগুলোতে ডিলিমিটেশনে কোনো নেতার যে ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না, সেটা এই নির্বাচনে কিন্তু যুব সমাজ, মহিলা সমাজ এবং অভিভাবক সভা মিলে সেটা প্রমাণ করে দিবেন। তো আসামে তেমন কোনো প্রভাব পড়ে, আসামের ইস্যু আলাদা। তো এই মানে বিহারের নির্বাচনের সঙ্গে আসামের নির্বাচনের তুলনায় আসামের যে জ্বলন্ত সমস্যাগুলো, জাতি মাটি বেটি রক্ষার কথা বলেছিল বিজেপি, আজকে জাতির সম্পদ জুবিন গার্গ সুরসম্রাট আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা কি বললেন? উনি বললেন জুবিন গার্গকে হত্যা করা হয়েছে। তো ওনার মতো একজন ব্যক্তি, বিশ্বের মধ্যে বিরল ব্যক্তিত্ব, ওনাকে হত্যা করা ব্লুপ্রিন্ট আসামে তৈরি করা হলো, গৃহ বিভাগের কোনো খবর নাই। মানুষের মধ্যে মানে সাধারণভাবে মানুষ এই সরকারের উপর, এই দলের উপর মানুষ ক্ষুব্ধ। এই নির্বাচনে কিন্তু সেটা বহিঃপ্রকাশ করবে। তো বিহার বিজেপি নিয়ে গেছে বলে আসামকে যে নিয়ে নেবে, সেটা মানে এই ধরনের চিন্তাধারা করাটাই ভুল। বর্তমানে এসআইআর বাতিল করে এসআর যে জারি করা, সেই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য থাকছে? দেখেন, বিজেপিতে আমি আগেই বলেছি মানে কৌশলে কিভাবে সিট দখল করা যায় সেই একটা পরিকল্পনা। তো আমাদেরকে, আমি মনে করি আমরা এনআরসি ফেস করেছি, আমাদের কাছে মোটামুটি ডকুমেন্ট সবারই আছে। করিমগঞ্জ জেলার আমার মনে হয় না কোনো মানুষের যে ডকুমেন্টের কমতি আছে, কম আছে। এগুলা মানে একটা এনআরসি দিয়ে জনসাধারণকে একটা হয়রানি স্বীকার করা হয়েছে, আবার এসআর, কিন্তু মানুষ এগুলো ফেস করে উঠবে, কোনো সমস্যা নাই। বিজেপি চাইছে, কিন্তু ওনারা ওনাদের লক্ষ্য স্তরে পৌঁছতে পারবেন না। জনসাধারণ সাংঘাতিকভাবে মানে সিরিয়াস এই বিষয়টাকে নিয়ে। এনআরসি যেহেতু ফেস করে মোটামুটি একটা ট্রেনিং আছে, তো আমি মনে করি যে তেমন কোনো অসুবিধা হবে না, আমরা সেগুলো ফেস করে নেব। যদি দল আপনাকে টিকিট দেয় তাহলে আপনার প্রথম কাজ কি থাকবে? দল আমাকে প্রথম দিতে হবে বিভিন্ন মহিলা সমাজ, যুব সমাজ, অভিভাবক সমাজ সবাইকে নিয়ে আলোচনা করে কিভাবে এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে জয়ী হওয়া যায়, সেটা আমার থাকবে প্রথম চিন্তাধারা। এরপরও চিন্তাধারা আসামের মধ্যে যাতে হাইয়েস্ট ভোটে ব্যবধানে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিকে ভারতীয় জাতীয় কংগ্রেসকে উপহার দেওয়া, সেটাও থাকবে আমার লক্ষ্য। কারণ আমি যখন পঞ্চায়েতে আমি নমিনেশন দিই, যেদিন আপনারা দেখবেন আমার স্টেটমেন্ট, আমি প্রথম স্টেটমেন্টে বলেছিলাম যে আমার জয় হবে মানে একটা ইতিহাস সৃষ্টি হবে দক্ষিণ করিমগঞ্জের খিলাবাড়ি দক্ষিণা জেলা পরিষদ সমষ্টিতে। আমি একদম মানে কত ভোটের ব্যবধানে জিতবো জানি না, তবে এটা রেকর্ড ভোটে জিতবো। তো সেই হিসাবে আমি রেজাল্টও পেয়েছি। দল যদি আমাকে টিকিট দেয় তাহলে আমি এই সমষ্টি থেকে আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমি জিতবো। আর তারপরে তো বিভিন্ন ধরনের ইস্যু আছে, অনেক সমস্যা আছে। আমি যখন গ্রামাঞ্চলে যাই, রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, আরো বিভিন্ন সমস্যা। আজকের দিনে যেটা দেখলাম মানে অদ্ভুত কাণ্ড, অরুণোদয় দেখলাম তালিকা, প্রায় অনেক মানুষের নাম 50%-এর অ্যাকাউন্টে টাকা ঢুকে, 50% অরুণোদয় বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে না। তো ওনাদের অভিযোগ মানে বেছে অ্যাকাউন্টে টাকা ডালা হয়। এই ধরনের বিভিন্ন সমস্যা আছে, ইস্যু আছে, সেগুলো আমি একদম প্রকাশ্যে তুলে এনে এগুলো সমাধান করার চেষ্টা করব। বর্তমানে দেখা যাচ্ছে যে এআইইউডিএফ দল থেকে সরাসরি কংগ্রেস দলে অনেকে এসে যোগদান করছেন। সেক্ষেত্রে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে যদি যারা এআইইউডিএফ থেকে নতুন মানুষ আসছে তাদেরকে যদি টিকিট দেওয়া হয়, তাহলে কি কংগ্রেসের ঘরে জঞ্জালের সৃষ্টি হবে? আপনি কি মনে করেন? আজকের দিনের আমাদের প্রদেশ কমিটির যারা লিডারশিপ, ওনারা কিন্তু বিভিন্নভাবে সার্ভে করে টিকিট দেবে। তো সার্ভের উপর আমার একটা ভরসা আছে, সার্ভে করে যে সিদ্ধান্ত নিবে সেটাই আমার মনে হয় উত্তর সিদ্ধান্ত হবে প্রদেশ কংগ্রেসের। তো ওনারা কি সিদ্ধান্ত নেন দেখা যাক। যদি সেইভাবে যদি ওনাদের পসিবিলিটি থাকে, ওনার মধ্যে যদি এমন কোনো
বিষয় থাকে সেগুলা মানে দলে তাদের গুরুত্ব দেওয়া অন্যান্য দল নিশ্চয়ই দেবে, দলে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে, কিন্তু এই ব্যাপারে আমি মনে করি না তেমন কিছু মন্তব্য করা আমার আছে। মাইনরিটির বেশিরভাগ ভোট রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে, সেক্ষেত্রে মাইনরিটির ভোট কি বিজেপি সরকার পাবে? না, বিজেপি দল মাইনরিটি মেজরিটি বলে কিছু নাই। আজকের দিনে বুদ্ধিজীবী মহলের একটাও ভোট কিন্তু বিজেপি পাবে না। ইন্টেলেকচুয়াল সোসাইটির ভোট এই যে ডিলিমিটেশনের পরে পঞ্চায়েতটা রেজাল্ট হয়েছে সেটা কৌশলগতভাবে নিয়েছে, কিন্তু আজকের দিনে যারা নির্বাচন ফেস করবেন ওনারা কিন্তু ডিলিমিটেশনের মূল কারিগর। তো সেই হিসাবে বুদ্ধিজীবী সমাজের একটা ভোট পাবে না মাইনরিটি সমাজ, তো মাইনরিটি সমাজ হোক আর ইন্টেলেকচুয়াল সোসাইটি ভোট বিজেপি পাবে না। ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি। আমাদের আজকের এই বার্তালাপ অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি ছিলেন, ওনার কাছ থেকে সমাগত বিধানসভা নির্বাচন সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম। আমরা আগামীতেও এমন বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের মধ্যে আসবো, যাতে করে আপনাদের মনের মধ্যে নানা প্রশ্ন জেগে থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা ঘরে বসেই আমাদের মাধ্যমে পেতে পারেন। স্কাই 18 বাংলা নিউজের বার্তালাপ অনুষ্ঠান এই পর্যন্তই।